তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি চ্যানেলে যদি নতুন হন তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, বলা হয় সংসারে আর্থিক অনটনে ভুগলে তা কাটানোর জন্য এই অন্নপূর্ণা দেবীর পুজো করা হয়। দেবী অন্নপূর্ণা হলেন দ্বিভুজা। তার মস্তকে রয়েছে নবচন্দ্র, এক পাশে শ্রী, অন্য পাশে ভূমি। বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে হয় মা অন্নপূর্ণার পুজো। এদিকে বাসন্তী পুজোর তিথি কবে থেকে পড়েছে তার দিকে তাকিয়ে সকলে চলতি বছরে দেবীর আগমন ঘটকে। এবার দেখা যাক বাসন্তী পুজোর সময়কাল কখন। বাসন্তী পূজা আদি দুর্গা পূজা হলেও আশ্বিন মাসে আবার দুর্গোৎসব পালন করা হয়। সেটা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হিসেবে পালিত হয়। সমস্ত রীতিনীতি, নিয়ম কানুন সবকিছুই দুর্গাপুজোর মতোই পালন করা হয়, কেননা এটাই হলো বাঙালিদের আদি দুর্গাপুজো, যেটা পরবর্তীতে আশ্বিন মাসের মহাপঞ্চমী থেকে দশমী পর্যন্ত শারদীয়ার দুর্গাপুজোর হিসেবে পালন করা হয়। বাসন্তী পুজোর ষষ্ঠী থেকে দশমী তিথি কবে পড়েছে চলুন একটু দেখে নিন। এবছর অর্থাৎ 2024 সালে বাসন্তী পুজোর মহাষষ্ঠী পড়েছে 14 এপ্রিল দুপুর 3:45 থেকে। সপ্তমী তিথি পড়েছে 15 এপ্রিল। তিথি শেষ হবে সেদিন দুপুর 3:52। বাসন্তী পুজোর অষ্টমী তিথি পড়েছে মঙ্গলবার 16 এপ্রিল। সেদিন বিকেল 4:48 পর্যন্ত থাকবে। 17 এপ্রিল পড়েছে মহানবমী। তিথি শেষ হবে বিকেল 5:38। দশমী তিথি 18 এপ্রিল বিকেল 5:38 শেষ হবে। বন্ধুরা, হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো রামনবমী। ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে রামচন্দ্রের জন্মোৎসব পালিত হয়। শাস্ত্রমতে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন রাম, তাই এই তিথিটি রামনবমী নামেও পরিচিত। চলতি বছরের রামনবমীর দিন, তারিখ, পুজোর সময় সম্পর্কে চলুন জেনে নিই একটু বিস্তারিতভাবে। রামনবমী 17 এপ্রিল পড়েছে। এই নবমী তিথি শুরু হবে 16 এপ্রিল দুপুর 1:23 থেকে। তিথি শেষ হবে 17 এপ্রিল দুপুর 3:14। এবার চলুন এই পুজোর নিয়মগুলি একটু জেনে নিন। চৈত্র মাসের শুক্লপক্ষের ব্রহ্ম মুহূর্তে উঠে রাম ও সীতাকে প্রণাম করে দিন শুরু করুন। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ির প্রবেশদ্বারে আম পাতার তোরণ টাঙান। রঙ্গোলি বানাতে পারেন। এই তিথিতে ধ্বজ লাগানো শুভ। এরপর স্নান করে ব্রত সংকল্প গ্রহণ করুন। এই তিথিতে হলুদ রঙের পোশাক পরলে শুভ ফল পাওয়া যায়, তাই চেষ্টা করুন হলুদ রঙের পোশাক পরতে। এরপর সূর্যকে জলের অর্ঘ্য প্রদান করুন। ঠাকুর ঘরের একটি চৌকিতে লাল বা হলুদ আসন বিছিয়ে রাম পরিবারের প্রতিমা বা ছবি স্থাপন করুন। এরপর আহ্বান মন্ত্র উচ্চারণ করে রামচন্দ্রের ধ্যান করুন। পঞ্চোপচারের নিয়মে রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের পুজো করুন। এ সময় রাম চালিসা বা রাম স্তোত্র পাঠ করা খুবই ভালো, তাই রাম স্তোত্র পাঠ করতে ভুলবেন না। অবশেষে আরতি করে রামচন্দ্রের কাছে সুখ সমৃদ্ধি, ধন লাভের প্রার্থনা করুন এবং ঘরের মঙ্গল কামনা করুন। বন্ধুরা, এই বাসন্তী পুজো ও রামনবমী নিয়ে পৌরাণিক ঘটনা রয়েছে। শোনা যায় একবার রাজা সুরথ প্রতিবেশী রাজ্যের আক্রমণে পরাজিত হন। ওই সুযোগে তার সভাসদরাও লুটপাট চালায়। নিজের লোকেদের এমন আচরণে তিনি হতাশ হয়ে যান। তিনি নিরাশ হয়ে এদিক ওদিক ঘুরতে থাকেন। ঘুরতে ঘুরতে তিনি ঋষি মেধসের আশ্রমে পৌঁছান। ঋষি মেধস তাকে সেখানেই থাকতে বলেন, কিন্তু রাজার মনে কোনো শান্তি ছিল না। এর মধ্যে একদিন তার সঙ্গে সমাধি বলে একজন বৈশ্যর দেখা হয়।
সুরত জানতে পারেন সমাধিকেও তার স্ত্রী এবং ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু তারপরেও তিনি বউ ও ছেলের ভালো মন্দ এখনো ভেবে চলেছেন। ঋষির কাছে তারা দুজনেই জানতে চান এমন পরিস্থিতি থেকে উদ্ধার পেতে হলে কি করা উচিত তাদের। ঋষি মেধস তখন তাদের মহামায়ার আরাধনা করার কথা বলেন। সেই মতো রাজা বসন্তকালের শুক্লপক্ষে দেবী দুর্গার পুজো শুরু করেন। সেই সময় থেকে শুরু হয়েছিল বাসন্তী পুজো। এরপরেই রাজা সুরত নিজের রাজ্য ফিরে পান এবং বৈশ্য সমাধি ফিরে পান নিজের পরিবার, এবং এভাবেই বসন্তী পুজো চালু হয়।